হ্যালো এভরিওয়ান, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম ইকনমিক্স নিয়ে, আমরা প্রত্যেকটা টপিকস নিয়ে ডিসকাস করব। আগেও বলেছিলাম কি ইকনমিক্স যেহেতু আমরা আমাদের পশ্চিমবঙ্গ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাসটা আছে, সেখানে আমরা ক্লাস 10 অবধি পড়ি না। তারপরে ক্লাস 12 11 12-এ যারা আর্টস নিয়ে পড়াশোনা করি তারা ইকনমিক্সটা পড়ি। সো এটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর যেহেতু এটা একদমই নতুন সাবজেক্ট, এটা নিয়ে যদি আমরা বুকস নিয়ে শুরু করে দিই পড়তে, তখন দেখবেন যে টার্মস গুলো আছে তার জার্গানে আপনি ফেঁসে যাবেন। লাইক যখন কেউ আপনাকে বলবে জিডিপি কি, কেউ বলবে ইনফ্লেশন কি, কেউ বলবে মনিটারি পলিসি কি, ফিসকাল পলিসি কি, গভর্নমেন্ট বাজেটিং কি, রেভিনিউ কি, রিসিপ্ট কি, এক্সপেন্ডিচারটি কি, সেই সমস্ত পয়েন্টস গুলো নিয়ে সেই সমস্ত ওয়ার্ডস গুলোর জার্গানে আপনি ফেঁসে যাবেন। তখন আপনি দেখবেন যে আপনি পড়তে চাইবেন না, আপনি বোর হয়ে যাবেন। সো আমাদের যে এই প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে আমরা চেষ্টা করব যে ইকনমিক্সের যে সমস্ত নুক অ্যান্ড কর্নার্স, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনার মাধ্যমে আপনাকে জিনিসগুলো আমরা বোঝাবার চেষ্টা করব। আর একবার যদি আপনাদের কনসেপ্ট বিল্ড আপ হয়ে যায়, তারপরে যখন আপনি বই পড়তে শুরু করবেন, আপনার মনে হবে যে আপনি কোনো সিম্পল একটা স্টোরি বই পড়ছেন, সেখান থেকে সমস্ত কনসেপ্ট আপনি বুঝতে পারবেন। আর সেখান কনসেপ্ট বিল্ড আপ যখন আমরা করে নেব, তারপরে যেটা আমরা করব যে ইউপিএসসি প্রিলিমস বা কোনো স্টেট পিএসসি, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট পিএসসি বা অন্য অন্য স্টেটের লাইক এমপিপিসিএস আছে, ইউপিপিসিএস আছে, বিভিন্ন পিএসসি যারা পরীক্ষাগুলো করায়, ওদের প্রশ্নগুলো আমরা সলভ করব। তখন আপনি দেখবেন যে একবার কনসেপ্ট বিল্ড আপ হওয়ার পরে আপনি প্রশ্নগুলো খুব ইজিলি সলভ করতে পারছেন। আর দেখবেন যখন আমরা এমসিকিউ সলভ করি, প্রিলিমস এক্সামিনেশন হোক বা মেন্স এক্সামিনেশন হোক, যেহেতু আমাদের মেন্সে এখন অবধি এমসিকিউ প্যাটার্নটাই আছে, আমরা দেখেছি বিভিন্ন টাইমে দেখেছি অন্য স্টেট পিএসসি থেকেও প্রশ্নগুলো পুল করা আছে। সো আমরা যখন কনসেপ্টগুলো পড়বো এখানে, তারপরে কি করব, প্রত্যেকটা এক্সামে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তখন আপনি দেখবেন যে আপনার হয়তো হার্ডলি 5 থেকে 10 সেকেন্ড লাগবে কারেক্ট অপশন চুজ করতে, তার থেকে বেশি সময় লাগবে না। সো আজকে এই ভিডিওতে প্রাইমারিলি আমরা ডিসকাস করব যে আমরা কতটা পোর্শন আমরা কভার করব, আর ইকনমিক্স ওভারঅল আমরা কি বিষয়গুলো দেখব। যদিও দেখবেন যতগুলো টপিকস দেখাবো আজকে, সেই সমস্ত টপিকস হয়তো ইউপিএসসি কনসার্ন, মানে বাট যেহেতু আমরা ইকনমিক্স পড়তে চাইছি, আমরা কোনো এক্সামকে এখন ফোকাস করছি না, আমাদের ফোকাসটাই হচ্ছে পুরো কনসেপ্ট বিল্ড আপ। এবার একটাই সিম্পল, যে কত ডিগ্রিতে আমরা পড়ছি। লাইক যদি আমি খুব ডেপথে গিয়ে পড়ি, তাহলে আমরা বলতে পারবো যে আমরা ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। কিন্তু যদি আমরা খুব একটা ডেপথে না গিয়ে আমরা কনসেপ্টটা জাস্ট বুঝলাম, বুঝে আমরা বেরিয়ে আসলাম, তখন আমরা বলতে পারবো যেটা আমরা স্টেট পিএসসির প্রিপারেশন করছি। বাট আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি, অ্যাজ এ কমন সিটিজেন, এটা আমাদের দায়িত্ব যে প্রত্যেক কটা টার্মিনোলজি যেটা ইকনমিক্সে ব্যবহার করা হয় সেটা আমাদের জানা। লাইক সাপোজ করুন কেউ আপনাকে বলবে এমএসপি বা ধান বিক্রি হচ্ছে, সমস্ত কমন টার্মসগুলো, কমন জিনিসগুলো যেটা আপনি আপনার আশেপাশে জীবনে সবসময় ফেস করবেন। সো এগুলো না জানলে হবে না। আমাদের ভিতরে, সবার ভিতরে একটা আগ্রহ থাকে, একটা ইন্টারেস্ট থাকে যে এই সমস্ত বিষয়গুলো আমি জানতে চাই, বাট যেহেতু আমরা সেরকম একটা প্ল্যাটফর্ম পাই না, বা আমরা চেষ্টা করি যে পড়াশোনা করে বুঝবো, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমরা যেটা করব, প্রত্যেকটা টপিক আমরা টাচ করব। সেখান থেকে প্রশ্ন হয়তো আসতে পারে, প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু যেহেতু আমরা আগেও আলোচনা করেছিলাম কি আমাদের মোটো এটা কখনো নয় যে আমরা পরীক্ষা পাস করতে চলেছি। আমাদের মোটো হচ্ছে প্রথমে আমরা এডুকেট হতে চলেছি, আমরা নলেজ গেইন করব। নলেজ গেইন করব, বিষয়টা ভালো করে বুঝবো, তারপরে যদি সেই নলেজ নিয়ে যদি আমি কোনো পরীক্ষা পাস করতে পারি, ওয়েল অ্যান্ড গুড। তার মানে আবার বলছি, আমরা প্রসেসে ফোকাস করব, রেজাল্টটা মাত্র একটা আউটপুট বা একটা বাই প্রোডাক্ট, সেখানে আমাদের ফোকাসটা পরে আসবে। বাট কনসিস্টেন্টলি 6 মাস থেকে 1 বছর প্রত্যেক কটা টপিক নিয়ে আমরা জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করবো, আমরা নলেজ নেব, আমরা এডুকেট হব। একবার যদি আপনি এডুকেট হয়ে যান, আপনি পরীক্ষা পাস করতে পারবেন, আপনি আপনার সোসাইটিতে কোথাও দাঁড়িয়ে 4টে ভালো কথা বলতে পারবেন, আপনি কোনো মানুষের সাথে কোনো টপিকে আপনি ইন্টারাকশন করতে পারবেন। এখন দেখবেন অনেক সময় শুনি আমরা মনিটারি পলিসি পলিসি মিটিং হলো, 3 3 মাসে মিটিং হয়, সেখানে দেখি আমরা ব্যাংক রেটটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ইন্টারেস্ট রেটটা কমছে, বা সেভিংস রেট এখন আমরা দেখি এসবিআইতে আমাদের সেভিংস রেট 2.75% পার অ্যানাম। এই জিনিসগুলো কিভাবে বাড়ছে, ঘটে আসছে। বাজেট রিসেন্টলি আমরা দেখলাম ইন্ট্রিম বাজেট হলো, ইন্ট্রিম বাজেটটা কি, তারপরে ফুল বাজেট কি, আমরা আমাদের স্টেটে দেখলাম কি খুব সুন্দর একটা বাজেট এখনই রিসেন্টলি অ্যানাউন্স করা হয়েছিল। বাজেটের সমস্ত পয়েন্টস গুলো, লাইক রেভিনিউ জেনারেশন কোথায় থেকে হবে, এক্সপেন্ডিচার পার্টটা কোথায় হবে, অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি হয়, প্রত্যেক কটা বিষয় নিয়ে আমরা একদম ছোট লেভেলে আলোচনা করব। আর ইকনমিক্সের সবার থেকে মজার বিষয় একটা, কি যদি আমি আমার ভিলেজ, আমার গ্রাম বা আমার সংসদ বা আমার গ্রাম পঞ্চায়েত বা আমার ব্লক, ওটাকে আমি ছোট্ট একটা ইউনিট ভেবে যদি আলোচনা করি, সেখান থেকে এই পুরো এন্টায়ার কান্ট্রির আমরা ইকনমিক্সটা বুঝতে পারবো। সো ছোট্ট লেভেল থেকে এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। সেখান থেকে যদি আমি রেপ্লিকেট করি, লার্জার ভলিউমে দেখি আমরা, তখনই বুঝতে পারবো আমরা কি আলটিমেটলি ইকনমিক্সটা কি। যদি আরো মাইনিউট লেভেলে আমরা বুঝতে পারি চাই, তাহলে আমরা আমাদের ছোট্ট ফ্যামিলি একটা, যেখানে আমরা 4 5 জন বসবাস করি, মা বাবা ভাই দাদা দিদি আছে,
সেই পার্টিকুলার হাউসহোল্ডকেও নিয়ে যদি আমরা একটা ইকোনমিক্সের মডেল ডেভেলপ করতে পারি, সেখানে আপনি প্রত্যেক কটা কনসেপ্ট, যতগুলো ইকোনমিক্সের কনসেপ্ট আছে আপনি দেখবেন প্রত্যেক কটা কনসেপ্টটাই ইনভলভ হয়ে যাচ্ছে বা কোথাও না কোথাও কভার হয়ে যাচ্ছে। সো ইকোনমিক্স বোঝাটা খুবই সিম্পল, আমরা চেষ্টা করব সেই প্রসেসেই আমরা এগোবো। সো আজকে আমরা ছোট্ট একটা পিপিটি তৈরি করেছি, সেখানে আমরা ওভারঅল ইকোনমিক্সে আমরা কোন কোন টপিকগুলো কভার করব সেগুলো আছে। প্রত্যেক দিন চেষ্টা করব একটা করে টপিক কভার করা। হার্ডলি আমাদের 22টা থেকে 25টা বা 30টা ক্লাসেস দরকার পড়বে। প্রত্যেকদিন আমরা ছোট ছোট ক্লাসেস করব, 15 মিনিট, 20 মিনিট, হাফ অ্যান আওয়ার যেরকম থাকবে। আর টপিক্সটা যত ইন্টারেস্টিং থাকবে তত বেশি ভালো করে ডিসকাস করতে হবে। তো সেভাবে আমরা এগোবো। তো এখানেই দেখতে পাচ্ছেন ফার্স্ট স্লাইডে আমি লিখেছি কনসেপ্ট বিল্ড আপ প্রোগ্রাম। কখনো পরীক্ষা পাশ করার জন্য আমরা পড়ছি না, আমরা জাস্ট পড়ছি টু এডুকেট আওয়ার সেলফ। কেন কি ফার্স্ট রেসপন্সিবিলিটি অ্যাজ এ কমন সিটিজেন আমাদের যে বিষয়টাকে ভালো করে জানা। যদি আপনি জানতে পারবেন তখন আপনি ওটা অনেকভাবে কাজে লাগাতে পারবেন। সেই অনেকভাবে কাজে লাগাতে গিয়ে আপনার পরীক্ষা পাস করাটাও একটা অপশানস আছে, ঠিক? সো আমাদের জন্য পরীক্ষা পাস করাটা ফাইনাল রেজাল্ট না, সেটা মাত্র একটা অপশন। বাট মোর ইম্পর্টেন্ট আমাদের জন্য যে মানুষকে সবসময় শিক্ষিত করা, এডুকেট করা। তো আমাদের নেক্সট স্লাইডে আমরা দেখব যে আমরা ইকোনমিক্সে আমরা কি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে শুরু করব। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল টপিক। এখানে দেখবেন আমরা যেভাবে মেনশন করেছি যে আমরা ন্যাশনাল ইনকাম পড়ব। আমরা জানি যে কোনো কান্ট্রি, যেরকম আমরা জানি ওয়ার্ল্ডে এখন 208টা কান্ট্রি আছে। সো আমাদেরকে কোন কান্ট্রি কেমন পারফর্ম করছে তার জন্য আমাদেরকে ইনকাম বুঝতে হয়। কি বুঝতে হয়? ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মানে পুরো কান্ট্রির ইনকাম। সেই পার্টটা পুরোটাই আমরা ক্যালকুলেট করব। জিডিপি কি হয়, জিএনপি কি হয়, ওখানে ডেপ্রিসিয়েশন কি করে সরে আসছে, সাবসিডি কিভাবে ইনভলভ আছে, ইনডাইরেক্ট ট্যাক্সটা কোথায় আছে, নেট ইনকাম ফ্রম অ্যাব্রড কি আছে, ব্যালেন্স অফ পেমেন্ট পয়েন্টগুলো। তারপরে একটা পার্টিকুলার এরিয়াতে কাজ করছি, সেখানে আমরা ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। তারপরে আমরা ন্যাশনাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। সেই সমস্ত বিষয়গুলো আমরা ন্যাশনাল ইনকামে বুঝবো। সেখানে ট্রান্সফার পেমেন্টের রোল কোথায় আছে, ডিসপোজেবল ইনকাম কোথায়, পার্সোনাল ইনকাম কোথায়, কি করে সমস্ত পার্সোনাল ইনকামকে অ্যাগ্রিগেট করলে আমরা ন্যাশনাল ইনকাম পেয়ে যাই। জিডিপি ক্যালকুলেশনের 3টে মেথড আছে, সেটা এক্সপেন্ডিচার মেথড আছে, ইনকাম মেথড আছে, তারপর ভ্যালু এডিশন মেথড আছে। সমস্ত টপিকস নিয়ে আমরা এই পার্টিকুলার ক্লাসে আমরা ডিসকাস করব। তারপরে আমরা দেখি মানি অ্যান্ড ব্যাংকিং। মানি, টাকা পয়সা, আমরা জানি প্রথমে ইকোনমিক্সে বার্টার সিস্টেম ছিল। ট্রানজ্যাকশনস হতো, আমি একটা জিনিস নিতাম একটা মানুষের কাছ থেকে, তাকে বদলে আমি একটা অন্য জিনিস দিতাম। সেই জিনিসটাকে মানি, মানি একটা কারেন্সি আসলো, সেখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট, সেটা দিয়ে আমরা ট্রান্সফার করতে পারি কোনো জিনিসগুলো। তো মানি M1, M2, M3 এটা নিয়ে বহুবার আমরা প্রশ্ন দেখেছি, পরীক্ষাগুলোতে আসে, সেটা ডিসকাস করব। ব্যাংকিং এন্টায়ার সেকশন আমরা দেখবো যে ব্যাংকিং কি, আরবিআই রোল কোথায়, পাবলিক সেক্টর ব্যাংক কি, প্রাইভেট সেক্টর ব্যাংক কি, ব্যাংকের MCLR কি আছে, বেস রেট কি আছে, কিভাবে ব্যাংক নিজের অপারেশনস গুলো করে, আর ব্যাংকের রোল কি আছে ইকোনমিতে, সেটা আমরা পুরোটাই বিষয়গুলো আলোচনা করব। সেন্ট্রাল ব্যাংক, মনিটারি পলিসি। মনিটারি পলিসি আমরা জানি যে গভর্নমেন্ট যখনই গ্রোথ বা ইনফ্লেশন, দুটো এমন পিলার যেটা গভর্নমেন্টকে সবসময় ব্যালেন্স করতে হয়। বেশি গ্রোথের দিকে গেলে কি হয়, ইনফ্লেশনটা বাড়ে। আর ইনফ্লেশন যদি ভালো বেশি করে কন্ট্রোল করতে যায় তাহলে আমাদের গ্রোথটা নেমে আসে। সো মনিটারি পলিসিতে আমরা দেখবো যে মার্কেটে কত টাকা আছে, মার্কেটে কত মানি ফ্লো আছে, সেই মানি ফ্লোকে গভর্নমেন্ট কন্ট্রোল করে থ্রু মনিটারি পলিসি। সেই পলিসিগুলো কি করে গভর্নমেন্ট চেঞ্জ করে, কিভাবে মার্কেটে মানি পুশ করে, আর কিভাবে মার্কেট থেকে মানিগুলো বার করে নেয়। তো সেই সমস্ত কনসেপ্টগুলো আমরা মনিটারি পলিসিতে পড়বো। সেখানে কমিটি আছে, কমিটিতে কার কাছে ভিটো পাওয়ার আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। ফিসকাল পলিসি, যেভাবে মনিটারি পলিসি আছে ঠিক সেভাবেই ফিসকাল পলিসি একটা গভর্নমেন্টের পলিসি। এটা একটা লার্জার পলিসি, সেখান থেকে গভর্নমেন্ট আবার ওটাই করে কি, মার্কেটে কি করে টাকা পুশ করবে, মার্কেটে টাকাটা কি করে স্টাক করবে। আর এটা কেন করে? এন্টায়ারলি টু অ্যাচিভ দ্য গুড গ্রোথ আর ইনফ্লেশনকে ব্যালেন্স রাখার জন্য। তো এই দুটোই বিষয় আমরা আলোচনা করব। ইনফ্লেশন, আমরা জানি যে ইনফ্লেশন কোনো একটা জিনিসের দাম আজকে 100 টাকা, আগামী বছর 105 টাকা, তো আমরা বলি ইনফ্লেশন 5% হয়ে গেছে। গ্রোথের জন্য ইনফ্লেশন খুব গুরুত্বপূর্ণ। ইনফ্লেশনের প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে দেখবেন প্রত্যেক কটা প্রশ্নের আপনি উত্তর করতে পারবেন নিজেই, আপনার কাউকে জিজ্ঞাসা করতে হবে না। দেন এক্সটার্নাল সেক্টর, কারেন্সিজ এক্সচেঞ্জ। আমরা জানি আমাদের দেশে রুপি চলছে, অন্য দেশে কোথাও হয়তো ডলার চলছে, কোথাও হয়তো দিনার চলছে, কোথাও রিয়াল চলছে। যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ডিফারেন্ট মানে কারেন্সি আছে, সো কারেন্সি কম্প্যারিজন কি করে হয় সেটা আমরা দেখব। ক্যাপিটাল মার্কেট আমরা দেখব। আমরা জানি এখন আমাদের ইকোনমিতে গ্লোবালাইজেশন আছে। আগে ছিল আমাদের ইকোনমিটা ক্লোজ ইকোনমি ছিল, এখন আমাদের ওপেন ইকোনমি। বাইরে থেকে কোনো একটা মানুষ FDI করতে পারে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারে, এখানে ব্যবসা করতে পারে। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখব যে ক্যাপিটাল মার্কেটে কি করে ইনভেস্টমেন্টগুলো হয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকও একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কিন্তু
যেহেতু হিউজ নাম্বার অফ ট্রানজ্যাকশনস, অনেকগুলো অ্যাক্টিভিটিস হচ্ছে, একটা ব্যাংক মাত্র করতে পারে না, অনেকগুলো, যেরকম দেখবেন আপনি বাজাজ এলায়েন্স বা অনেকগুলো, এখন যখন যখন আপনি কোনো জিনিসপত্র কিনতে যাবেন, আপনি টিভি কিনতে যাবেন, ফ্রিজ কিনতে যাবেন, আপনি দেখবেন বাজারে অনেকগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে যারা আপনাকে লোন দিচ্ছে, আপনাকে সিম্পল সিম্পল ইএমআইতে, আপনাকে বলছে 0% ইএমআইতে আপনি কোনো জিনিস কিনে নিয়ে যান, আপনি মাসে মাসে আপনি ইএমআই পে করবেন। সো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনদের কি রোল আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেন ফার্ম সাবসিডিজ অ্যান্ড এমএসপি। ফার্ম সাবসিডিজগুলো আমরা জানি আমাদের ইকোনমিতে তিনটে সেক্টর আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরসে প্রাইমারলি আমাদের এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস আমরা দেখি। সেকেন্ডারি সেক্টরে আমরা জানি ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে। আর টার্সিয়ারিতে আমরা জানি ব্যাংকিং আছে, ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন জিনিস আছে। তো সেখানে দেখবেন যে ফার্ম যেহেতু এগ্রিকালচার রিলেটেড প্রাইমারি সেক্টরকে ফোকাস করছে, সো গভর্নমেন্ট অনেক সময় কি করে, ফার্মকে সাবসিডিজ দেয়। সাবসিডিজ বিষয়টা কি, ওটাও আমরা আলোচনা করব, সেখানে আমরা বুঝতে পারবো ফার্ম সাবসিডিজ কি। আর সেখানে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। একটা চাষি যখন ধানের চাষ করছেন বা টমেটো বা কোনো একটা প্রোডাক্ট যখন চাষ করছেন, তার যদি উনি একটা প্রাইস না পান, তাহলে কি হবে, উনি কোনো ইনসেন্টিভ পাবেন না। আর আমাদের কান্ট্রিতে ফুড সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট, কেন কি আমাদের পপুলেশনটা হচ্ছে 140 crores। এত হিউজ পপুলেশন জন্য যদি আমি ফুড সিকিউরিটি মেনটেন না করি আর যদি আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, তখন আমাদের কি হবে, ব্যালেন্স অফ পেমেন্টটা ইফেক্ট করবে। সেই জন্য এমএসপি আমাদের দেখতে হবে। যখন চাষি ভাইরা যখন চাষ করেন কোনো একটা ফুড নিয়ে, গভর্নমেন্টকে সেখানে মিনিমাম সাপোর্ট প্রাইস ফিক্স করতে হয় কি, জিনিসটাকে মিনিমাম এত রেটে আমরা কিনবো। যদি সেই সিকিউরিটি গভর্নমেন্ট না দেয়, তাহলে চাষি ভাইরা মোটিভেট হবেন না, উনি প্রডিউস করবেন না। যদি চাষি ভাইরা প্রডিউস না করেন, সেই ক্ষেত্রে আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে আমাদেরকে ডলার পেমেন্ট করতে হবে, ডলার স্ট্রং হবে কম্পেয়ার টু রুপিস। এই সমস্ত কনসেপ্টগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করব। তারপরে ইন্ডিয়ান ইকনমি, মোটামুটি আমাদের ইকনমিটা কেমন আছে, আমাদের সেক্টরগুলো কেমন আছে, আমাদের মিক্সড ইকনমি আছে না কেমন ইকনমি আছে, সেগুলো আমরা আলোচনা করব। সেই বিষয়গুলো আমরা দেখব। রিসোর্স মোবিলাইজেশন, গভর্নমেন্টের কাছে রিসোর্সেস আছে, সেই রিসোর্স কিভাবে মোবিলাইজ করতে হয়, কোন সেক্টরে কোন রিসোর্স পুট আপ করতে হয়। যখন আমরা বাজেটিংগুলো করি, আমরা দেখি আমাকে এডুকেশন সেক্টরে কি কাজ করতে হবে, আমাকে হেলথ সেক্টরে কি কাজ করতে হবে, আমাকে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কি কাজ করতে হবে। সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখবো কি রিসোর্স কিভাবে মোবিলাইজ করা হয়, কিভাবে ডিসিশন মেকিংসগুলো হয়। তারপরে গভর্নমেন্ট বাজেটিং খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের কান্ট্রিতে এখনো বেশিরভাগ জিনিসগুলো গভর্নমেন্ট কন্ট্রোল করে, সো গভর্নমেন্ট বাজেটিংটা খুবই ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট বাজেটিং করে কি বেসিসে, গভর্নমেন্ট কত রেভিনিউ পাবে আর কত এক্সপেন্ডিচার করবে, কোন পার্ট থেকে রেভিনিউ জেনারেট করবে, কোন পার্ট এক্সপেন্ডিচারটা করবে। যখন আমরা গভর্নমেন্ট বাজেটিং দেখি, তখন আমরা দেখতে পারি যে গভর্নমেন্টের ফোকাসটা কোন জায়গাতে আছে, গভর্নমেন্ট কোন সেক্টরকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। গভর্নমেন্ট কি এডুকেশনকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, না হেলথকে ইম্পর্টেন্স দিচ্ছে, না টেকনোলজি অ্যাডভান্সমেন্টকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে। অনেক সময় দেখেছি আমরা অনেকগুলো কান্ট্রিতে তাদের ফিনান্স বাজেটটা খুব বেশি হয়, তখন বুঝতে হয় যে গভর্নমেন্ট হয়তো ওয়ার্ল্ডের যে জিও ইকনমিক্স কন্ডিশনসগুলো আছে বা যে জিও পলিটিক্যাল সিচুয়েশনগুলো আছে, তার ভিত্তিতেও গভর্নমেন্ট বাজেটিং করতে হয়। তো সেখানে আমরা বুঝতে পারবো যে অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম গভর্নমেন্ট নিজের ডিফেন্সের উপরে যত টাকা খরচ করছে, সেটা দিয়ে আমরা ফিল করতে পারবো যে এখন জিও পলিটিক্যাল কন্ডিশন কেমন আছে আর গভর্নমেন্ট কেন ডিফেন্সের উপরে এত খরচ করছে। সো গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার যে প্যাটার্নটা, সেই প্যাটার্ন দেখে আপনি বুঝতে পারবেন যে এখন ওয়ার্ল্ড ওয়াইড সিনারিওটা কিভাবে আছে। লাইক আপনি আপনার ঘরে কোন জিনিসকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন, সেই জিনিসটা বুঝতে পারবে লোক যে আপনি কোথায় টাকা বেশি খরচ করছেন। আপনি কি এডুকেশনে বেশি খরচ করছেন, না আপনি হেলথে বেশি খরচ করছেন, না আপনি ইনভেস্টমেন্ট করছেন, না আপনি শেয়ার মার্কেটে ট্রেড করছেন, না আপনি সেভিংস করছেন, বা আপনি পার্টি করছেন, মজা করছেন, ঘুরছেন। সো আপনার এক্সপেন্ডিচার থেকে লোক বুঝতে পারবে যে আপনার মেন্টালিটি কেমন আছে। সেই বিষয়গুলো আমরা গভর্নমেন্ট বাজেটিংতে পড়বো। ইকোনমিক রিফর্মস আমরা জানি 1950 থেকে আমাদের ভারত যখন স্বাধীন হয়, তারপর থেকে অনেকগুলো 5 ইয়ার্স প্ল্যানগুলো থাকে, মহলনবিলস প্ল্যান আছে, অনেকগুলো প্ল্যান আছে, সেই প্রত্যেকটা 5 year প্ল্যানগুলো আমরা এখানে ডিসকাস করবো। আর 1991-এ আমরা যখন জানি, যখন লিবারালাইজেশন এলপিজি আসলো, আমাদের এলপিজি আমরা এটা পড়বো, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। যখন গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্রি ফ্লো হয়ে গেল অ্যাক্রস দ্য কান্ট্রি। ভারত আগে করতো না, 1991 অব্দি ক্লোজড ইকনমি ছিল আমাদের। যখন ইকনমিটা ওপেন হয়, তার ইম্প্যাক্টেডগুলো কি পড়ে, কেন হলো, আমরা কেন ফোর্সড হলাম, ওয়াই আমরা কেন ওইদিকে গেলাম, সে সমস্ত একটা একটা করে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেখানে। ইন্ডাস্ট্রিয়াল পলিসি চেঞ্জেস কি আছে, আমরা জানি যে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল প্লান্টসগুলো আছে এখানে, স্টিল থেকে শুরু করে, আয়রন থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, ওদের যে গ্রোথ হবে, সে গ্রোথটা কি করে হবে, যদি ওদেরকে ল্যান্ড অ্যাভেলেবিলিটি আর যে ক্যাপিটাল অ্যাভেলেবিলিটি আর লেবার অ্যাভেলেবিলিটি যদি ওদেরকে ভালো না করা হয়, তাহলে ইন্ডাস্ট্রি আসবে না। ইন্ডাস্ট্রি না আসলে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা গ্রোথ করবে না। ম্যানুফ্যাকচারিং গ্রোথ না করলে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে না। আমাদের ট্রিকল ডাউন এফেক্ট যেটা আমরা আলোচনা করি, সেটা পার্ট আমরা পাবো না। বলে ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে গভর্নমেন্ট কী সব ডিসিশনসগুলো নিয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেকশন অফ দ্য সোসাইটি যদি গ্রো করে যাচ্ছে সেটা খুবই ভালো, খুব সুন্দর। বাট ইনক্লুসিভ গ্রোথ আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা সেকশন অফ দ্য সোসাইটিকে কিভাবে আমরা একসাথে নিয়ে যেতে পারি। আমরা জানি রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য গভর্নমেন্ট যেটা করেছে, সবাইকে ব্যাংকিং সিস্টেমে যুক্ত করার চেষ্টা করছে, বা জিএসটি নিয়ে এসে আমরা দেখলাম যে জিএসটি আসার পরে আমাদের যে ফর্মাল সেক্টর আর ইনফর্মাল সেক্টরের যে রেশিওটা ছিল সেটা বেড়ে গেছে। আমরা বেশিরভাগ চেষ্টা করছি আমরা কি করে ফর্মাল সেক্টরে যাব, কেন কি ফর্মাল সেক্টরে গেলে কি হবে, ট্রানজেকশনসগুলো আমরা রেকর্ড করতে পারবো, আর ট্রানজেকশনসগুলো রেকর্ড করলে গভর্নমেন্টের রেভিনিউটা বাড়বে আমাদের। তারপরে আনএমপ্লয়মেন্ট খুবই ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের জন্য আরও প্রযোজ্য, বিকজ আমাদের পপুলেশনটাই হচ্ছে 140 crores, 140 কোটি পপুলেশন। সেখানে যদি এমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা না করি তো ইকোনমিক্সের কোনো ব্যাপারই থাকবে না। সো আনএমপ্লয়মেন্ট কি করে আছে, কত বাড়ছে, কত কমছে, কি করা যেতে পারে, ওয়ে ফরওয়ার্ড কি আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি। পোভার্টি আমরা জানি বিপিএল, বিলো পোভার্টি লাইন। পোভার্টি কি করে ক্যালকুলেশন করা হয়, কোন হাউস হোল্ড পোভার্টি লাইনের উপরে আছে না নিচে আছে, ওটার ক্যালকুলেশন কি করে হয়, তার কি কমিটিগুলো গঠন হয়েছে, কোন সালে কি কমিটি গঠন হয়েছে, কি রেট ফিক্স করা হয়েছে, আরবানের জন্য কি আছে, রুরালের জন্য কি আছে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইনইকুয়ালিটি, তার টাইপস কি আছে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এইগুলো নিয়ে প্রিলিমসে অনেকগুলো প্রশ্ন আমরা পাই না, মেন্সেও পাই না, কিন্তু যদি আমাদের ডাব্লিউবিসিএস এ গোয়িং ফরওয়ার্ড যদি 25 সালে বা 26 সাল থেকে যদি ডেসক্রিপটিভ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট হবে। যখন আপনি আনসার রাইটিং করবেন আপনাকে খুবই কনস্ট্রাকটিভ, ভালো আনসার লিখতে গেলে আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে, তখন আপনার আনসারগুলো সুন্দর হবে। তারপরে ইনফ্রাস্ট্রাকচার। আমরা জানি কোনো ইকোনমি গ্রো করতে পারে বেসড অন ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারতে পাবলিক গুডসগুলো কি আছে, রোডস কি আছে, বিল্ডিংস কি আছে, তার গুরুত্বপূর্ণ কি জিনিসগুলো আছে, সেটা আমরা দেখব। ইনভেস্টমেন্ট মডেল, কতগুলো মডেল আছে ইনভেস্টমেন্টের ইকোনমিক্সে, সেই সমস্ত বিষয়গুলো আমরা একটা একটা করে ডিল করব, আমরা আলোচনা করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি পিডিএস, বাফার স্টক অ্যান্ড ফুড সিকিউরিটি। এখনই আলোচনা করছিলাম যে পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। আমরা জানি আমাদের দেশে চাষি ভাইরা ধান চাষ করেন, সেই চাষগুলো গভর্নমেন্ট এমএসপি প্রাইস দিয়ে গভর্নমেন্ট প্রকিউর করে। আবার গভর্নমেন্ট কি করে, যারা বিপিএল আছেন বা বিলো পভার্টি লাইনে আছেন বা যারা গরিব মানুষরা আছেন, তাদেরকে বিভিন্ন বিভিন্ন স্কিম চালিয়ে গভর্নমেন্ট তাদেরকে পাবলিক ডিস্ট্রিবিউশন করা হয়। সেগুলো আমরা দেখবো যে তার স্টকগুলো কি করে মেনটেন করা হয়, এফসিআর কি করে রোল আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এখানে কত ইম্পর্টেন্ট রোল আছে। ফুড সিকিউরিটি আলোচনা করছিলাম, যেহেতু আমরা হিউজ পপুলেশন, যদি আমরা ফুড সিকিউরিটিতে ফোকাস না করি, ইন দ্যাট কেস উইল হ্যাভ টু ইম্পোর্ট দ্য ফুডস ফ্রম দ্য আদার কান্ট্রিজ। সেখানে আমাদের আবার ডলার আর ইন্ডিয়ান কারেন্সিতে যেই মানে কি স্ট্রেংথটা আছে, সেখানে একটা রিলেশনশিপ আমাদের দেখতে হবে। ইকোনমিক্স অফ অ্যানিমাল রিয়ারিং। আবার যেহেতু আমরা জানি আমরা এত বড় মার্কেট নিজেই, কি আমরা যতগুলো জিনিস প্রডিউস করব আমরা ওটা কনজিউম করতে পারবো, তাই দেখবেন যতগুলো ইকোনমিক শকস আছে, 2008 শকস আসলো বা কোভিড টাইমে আমরা দেখলাম শকস এসছে, বিভিন্ন বিভিন্ন ইকোনমি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইফেক্টেড হয়েছে, আমরাও ইফেক্টেড হয়েছি। বাট যদি আমরা ইম্প্যাক্ট অ্যানালিসিস করি, আমাদের ইম্প্যাক্টটা কম, কেন কি আমরা যত জিনিসগুলো প্রডিউস করছি সেগুলো আমরাই কনজিউম করছি। ইন্ডিয়া ইজ কাইন্ড অফ সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি, সো আমাদের খুব একটা সমস্যা হয় না। অন্য ইকোনমিগুলো, লার্জার ইকোনমিগুলো, যারা প্রডিউস তো প্রচুর করে, কিন্তু ওদেরকে তো মার্কেট লাগে, ওদেরকে তো পাঠাতে হয় সেই মার্কেটে, যদি কনজিউম না হয় তাহলে তো ওরা মানি পাবে না। বাট আমাদের ভালো হচ্ছে আমরা যত জিনিস প্রডিউস করতে পারবো আমরা নিজেই কনজিউম করতে পারবো। সো আমাদের ইকোনমিটা কাইন্ড অফ স্টেবল ইকোনমি। সো এত বড় বড় শকস আসলেও আমরা দেখলাম যে আমরা খুব বেশি একটা ডিস্টার্ব হই না। টেকনোলজি মিশন, আমরা জানি যে ডে বাই ডে আমরা দেখছি যে টেকনোলজিগুলো আসছে। এখন আমরা যদি মোবাইল নেটওয়ার্কের কথা বলি, আমরা 2G 3G 4G আমরা 5G দিকে যাচ্ছি। ট্রান্সপোর্টেশনে আমরা দেখতে পাচ্ছি বুলেট ট্রেনগুলো আছে। তো প্রত্যেক কটা জিনিসকে টেকনোলজিক্যাল ভাবে আমরা অটোমেটিক সিস্টেমগুলো অ্যাপ্লাই করে এখন দেখছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো ব্যবহার করা হচ্ছে। সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সগুলো কি আছে সেগুলো বিষয়গুলো আমরা আলোচনা করব। মেজর ক্রপস অ্যান্ড ক্রপিং প্যাটার্নগুলো, আমরা যদিও এটা মনে হবে জিওগ্রাফিকের টপিক, বাট এটা নয়। মেজর ক্রপস অ্যান্ড ক্রপিং প্যাটার্নগুলো খুবই ইম্পর্টেন্ট ইকোনমিকের ইম্পর্টেন্স, কেন কি যদি আমরা ইকোনমিক্সে একটা পয়েন্ট পড়ি প্রোডাক্টিভিটি, সেখানে আমরা দেখি যে কত ইনপুট দিয়ে আমরা কত আউটপুট পাচ্ছি। সো আউটপুট বাই ইনপুট ইজ প্রোডাক্টিভিটি। সো যদি প্রোডাক্টিভিটি আমাদেরকে হাই করতে হয়, তো আমাদেরকে এরকম ক্যাশ ক্রপগুলো, এমন ক্রপগুলো আমাদেরকে প্রডিউস করতে হবে যেটা ইমিডিয়েটলি আফটার প্রোডাকশন আমি মার্কেটে গিয়ে সেল করতে পারি। সো কত ধরনের ক্রপস আছে আর তার ক্রপিং প্যাটার্নগুলো কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইরিগেশন সিস্টেম, যখনই আমরা এগ্রিকালচার যেহেতু আমাদের প্রাইমারি সেক্টরের সবার থেকে বেসিক ফান্ডামেন্টাল জিনিস, সেখানে যখনই আমরা মেজর ক্রপস অ্যান্ড ক্রপিং প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, সেই টাইমে আমাদেরকে ইরিগেশন সিস্টেমটা বুঝতে হবে, কি আমাদের ভারতে কত ধরনের ইরিগেশন সিস্টেম আছে, আমরা কোন কোন ইরিগেশন সিস্টেমে কত ডিপেন্ডেন্সি আছে, কত ল্যাকুনা আছে, কত এরিয়া আমাদের ইরিগেটেড আছে, কত এরিয়া এখনো ইরিগেশন সিস্টেম নেই, যেটা মানুষকে নিজের লেভেলেই ম্যানেজ করতে হয়। সে তার লুপহোলস কি আছে, তার প্রোস কি আছে, তার কনস কি আছে, প্রত্যেক কটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমরা দেখি
ক্যাচআপসগুলো আমরা ব্যবহার করি, টমেটো সসগুলো ব্যবহার করি। সো ফুড প্রডিউস হয়, সেখান থেকে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো আছে, লাইক সুগার ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ইন্ডাস্ট্রিগুলো কোথায় হলে ভালো হয়, অ্যাট দ্য রিসোর্সেস পয়েন্টে হবে তখন ভালো হবে না, ইন মার্কেট প্লেসে হলে ভালো হয়, তাদের কমপ্লেক্সিটি কী আছে, তাদের চ্যালেঞ্জেসগুলো কী আছে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবার থেকে মোস্ট ক্রিটিক্যাল, ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া। আমরা জানি আফটার ইন্ডিপেন্ডেন্স ল্যান্ড রিফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, কেন কি কোনো অ্যাক্টিভিটিতে যদি ল্যান্ড আপনি ইনভলভ না করেন বা কনসিডার না করেন, আপনার অ্যানালিসিস কমপ্লিট হতেই পারে না। সো ল্যান্ড রিফর্মে সবার থেকে ভালো কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পুরো একটা টপিকই হবে যে ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রিফর্ম কীভাবে হলো। কেরালা, বিহার, অন্যান্য স্টেটগুলো চেষ্টা করেছিল, বাট ল্যান্ড রিফর্মে আমরা অনেক এগিয়ে আছি। বাট যে জিনিসটা আমাদের একটা পজিটিভ পার্ট ছিল অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম, সেই জিনিসটাকে আমরা দেখবো যে ল্যান্ড রিফর্ম নিয়ে আমরা তো অনেকগুলো জিনিস অ্যাচিভ করেছি। আমরা ইকুয়ালিটি মেনটেন করেছি, আমরা যারা ল্যান্ডলেস লেবাররা তাদেরকে আমরা ল্যান্ড দিয়েছি, পাট্টা ডিস্ট্রিবিউট করেছি। কিন্তু এখন আমরা কি চ্যালেঞ্জেসগুলো ফেস করছি, যখনই গভর্নমেন্ট কোনো একটা বড় স্কিম বা প্রজেক্ট করতে চাইছে, তখন গভর্নমেন্ট যখন ল্যান্ড প্রকিউর করতে চাইছে, যেহেতু নাম্বার অফ ল্যান্ড হোল্ডার্স অনেক বেশি বেড়ে গেছে, গভর্নমেন্টকে বা কোনো অর্গানাইজেশন যদি চাইছে একটা প্ল্যান্ট সেট আপ করতে, তাকে নেগোশিয়েট করতে হয়। আমরা সিঙ্গুর বিষয়টা এখানে আলোচনা করব। আমাদের এখানকার সবারই একটা হট টপিক, যেখানে ল্যান্ড নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল, সেই বিষয়গুলো আমরা দেখে নেব। দেন ই টেকনোলজি ইন দ্য এড অফ ফার্মার্সদেরকে সাপোর্ট করার জন্য, যখন ফার্মার্সরা এগ্রিকালচার অ্যাক্টিভিটিতে যুক্ত আছেন, তখন ওনাদেরকে সাপোর্ট করার জন্য এই টেকনোলজিগুলো কী কী আছে। আমরা জানি এখন ড্রোন দিয়ে কাজ করা হচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব। ফার্টিলাইজার্সগুলো যেটা ব্যবহার করা হয়, সেখানেও টেকনোলজি ব্যবহার করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে স্টোরেজ, ট্রান্সপোর্ট অ্যান্ড মার্কেটিং। আমরা জানি এন্টায়ার সাপ্লাই চেনে আমাদের যেগুলো প্রত্যেকটা পয়েন্টের যখন আমরা আলোচনা করি, প্রত্যেকটা রিসোর্সের আমরা আলোচনা করব, সেখানে আমাদের যে স্টোরেজগুলো আছে, ফুড তো প্রডিউস হলো, যদি আমাদের স্টোরেজ ক্যাপাসিটি ভালো না হয় তখন কি হবে, যদি আমাদের লজিস্টিক না হয়, যদি আমাদের রোড ভালো না হয়, আর যদি আমরা মিনিমাম শর্টেজ পিরিয়ডে যদি আমি প্রোডাক্টকে মার্কেটে না পাঠাতে পারি, বা র মেটেরিয়ালকে যদি আমি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে না পাঠাতে পারি, তাহলে আমাদের অ্যাক্টিভিটিসগুলো খুব কস্টলিয়ার হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা স্টোরেজ, ট্রান্সপোর্ট অ্যান্ড মার্কেটিং নিয়ে আলোচনা করব। আমি একটা চাষি একটা জিনিসগুলো প্রডিউস করছে, কিন্তু তার রাইট প্রাইস পাচ্ছে না, কেন কি সেই জিনিসটা হয়তো একদম গ্রামেও সেল করে দিচ্ছে। যদি ওই জিনিসটাকেই ও যদি মার্কেটে যদি পৌঁছাতে পারতো, তাহলে ওটা ভালো প্রাইস পেতো। যতক্ষণ আমি একটা ভালো প্রাইস পাবো না, আমি মোটিভেট হব না আরও বেশি প্রোডাকশন করার জন্য। সো মার্কেটিংটা কী করে মার্কেট লিঙ্কেজ করা হবে, প্রোডাকশন তো হবে, কিন্তু সেই প্রোডাকশনের যদি চাষিরা অ্যাপ্রোপ্রিয়েট বা রাইট প্রাইস না পায়, তাহলে তো ওরা মোটিভেশন পাবে না। যতক্ষণ আমরা ফার্মার্সের ইনকাম বাড়াতে পারবো না, ততক্ষণ আমরা আমাদের ইকোনমিতে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কেন কি আজ অব্দি আমাদের ইকোনমি 60% ইকোনমি ডিপেন্ড করছে ফার্মার্সদের উপরে। সেই জন্য এগ্রিকালচার প্রোডাক্টসের মার্কেটিং কী করে ইম্পর্টেন্ট, আর ওটা কী করে মার্কেট লিঙ্কেজ করবো আমরা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তার যে কিছু ইস্যুসগুলো আছে, তার কনস্ট্রেন্টগুলো আছে, সমস্যাগুলো কী আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এটাই আমাদের মোটামুটি ওভারঅল আপনি পাবেন এখানে সমস্ত বিষয়গুলো মোটামুটি কভার্ড হয়ে আসছে। এখান থেকে আপনি দেখবেন যে যখন আপনি প্রিলিমসের পেপারগুলো অ্যাটেম্প্ট করবেন, কয়েকটা জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, সেটা আপনার মনে হবে যে এইগুলো পড়লেই তো আমার কাজ হয়ে যেত, তাহলে আমি সব কেন পড়ছি। কিন্তু আবার বলি, আমরা পড়ছি না কোনো এক্সাম পাস করার জন্য, আমরা পিওরলি পড়ছি কনসেপ্ট বিল্ড আপ করার জন্য। আর আমরা জানি ডাব্লিউবিসিএস যেরকম একটা আলোচনা চলছে যে গোয়িং ফরওয়ার্ড হয়তো ডিসক্রিপটিভ পেপার হতে পারে, সেখানে যদি আপনি ওভারঅল আলোচনাগুলো না করেন, আপনি কনসেপ্ট না রাখেন, তাহলে আপনার আনসার্স তো হবে, বাট আনসার্সগুলো তার ডাইনামিক্স যদি না থাকে, তাহলে আপনি খুব ভালো একটা মার্কস পাবেন না। সো ভালো স্কোর করার জন্য আপনাকে হোলিস্টিকভাবে আপনাকে পড়তে হবে, আর বিষয়গুলোকে প্রত্যেকটা বিষয়কে আপনার আনসারে আপনাকে ইনক্লুড করতে হবে। তাহলে যে আনসার চেক করবে সে বুঝবে যে হ্যাঁ, হি হ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অফ দ্য এন্টায়ার সাবজেক্ট। আপনার নলেজ টেস্ট করছে, কেউ আপনার পেপার টেস্ট করছে না, এটা বুঝতে হবে আপনাকে। পেপারের থ্রু আপনার নলেজ টেস্ট করছে আপনি কতটা জানেন। তো যদি আপনি ভালো করে না লেখেন, লিঙ্কেজ না করেন, হলিস্টিক অ্যাপ্রোচ আপনার না থাকলে, তখন উনি মনে করবে যে আপনি মুখস্থ করে হয়তো কিছু একটা আনসার লিখে দিয়েছেন। সো আপনি যদি দেখবেন প্রিলিমসের জন্য আমাদের ইম্পর্টেন্ট কি হতে পারে, ন্যাশনাল ইনকাম, ব্যাংকিং, ফিসকাল পলিসি, ইনফ্লেশন, এগুলো তো ইম্পর্টেন্ট না। ইন্ডিয়ান ইকোনমি ইম্পর্টেন্ট, আপনার গভর্নমেন্ট এটা, আপনার ইকোনমিক রিফর্মস একটু ইম্পর্টেন্ট, এগুলো আপনার ইম্পর্টেন্ট নয়। পিডিএসগুলো ইম্পর্টেন্ট নয়। ইরিগেশন সিস্টেম একটু ইম্পর্টেন্ট হতে পারে। হুম। তো যেগুলো গ্রিন দিয়ে মার্ক করেছি, সেগুলো দেখবেন কয়েকটা টপিকসগুলো, সেগুলো আপনার প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, আর বাকি সমস্ত টপিকগুলো আপনার মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আবার বলি, আমরা প্রিলিমস বা মেনে ফেসে যাব না। আমরা নিজেকে রেস্ট্রিক্ট রাখবো না যে মাত্র আমি এগুলো পড়বো, এগুলো মুখস্থ করে নেবো। এগুলো করলে কখনো পারবেন না। পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসবে, কমন প্রশ্নগুলো আপনি হয়তো আনসার করতে পারবেন, প্রশ্নকে যদি একটু টুইস্ট করে দেয়, সেই মুহূর্তে দেখবেন আপনি মনে হবে আমি পারবো, কিন্তু আপনি পারবেন না। আর সেটা আপনি অ্যাটেম্প্ট নেবেন, কেন কি আপনার মনে হচ্ছে আপনি পারবেন, আর অ্যাটেম্প্ট নেবেন, আপনি ভুল করে আসবেন, আপনার নেগেটিভ মার্কিং আপনি পেয়ে যাবেন।
সেখানেই আপনি ডিসকোয়ালিফাই হবেন। সেই জন্য পরীক্ষা পাশ করার জন্য সবাই যেটা আনসার করে আসছে সেটা আপনাকে করতেই হবে, সবাই যেটা পারছে না সেটা আপনাকে করতে হবে। যদি সেটা আপনি করতে পারবেন তখনই আপনি একটু এগিয়ে আসতে পারবেন। এমসিকিউ প্র্যাকটিস সবাই করছে কিন্তু কেউ কনসেপ্ট বিল্ড আপ করছে না। সবাই তো এমসিকিউ প্র্যাকটিস করছে, সবাই তো পাস করতে পারবে না। যারা কনসেপ্ট বিল্ড আপ করবে তারাই পরীক্ষা পাস করতে পারবে। সেজন্য আপনাকে আবার বলছি, টাইম আছে। কোনো পরীক্ষার আমরা দেখেছি 2 থেকে 3 বছর আমাদের পিএসসি গুলো নিয়েই নেয় টাইম। আর আমরাও নর্মালি যদি আমরা অ্যাভারেজ ইয়ার দেখি, যারা আমরা ইনভেস্টমেন্ট করি পড়াশোনা করতে, মিনিমাম সবাই 2 থেকে 3 বছর টাইম আমরা দিয়েই দিই। যখন আমি এত টাইম দিচ্ছি তখন আমি 2 মাস 2 মাস করে প্রত্যেকটা সাবজেক্টে কেন দেবো না, কেন আমি কনসেপ্টটা বিল্ড আপ করবো না? আর একবার যদি আপনি কনসেপ্ট বিল্ড আপ করে নেন, আপনাকে কিছু ভুলবেন না, আপনি সারা জীবনের আপনার মনে থাকবে। তো এখানেই আমরা আজকে আমাদের লেকচারটা শেষ করি। আগামী দিন আমরা প্রত্যেক কটা ইস্যু নিয়ে, প্রত্যেক কটা টপিক নিয়ে, তার নুক অ্যান্ড কর্নার্স নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে আমরা লাইভ ক্লাসেসগুলো চেষ্টা করব আসার। আপনাদের কোনো কোয়েরি থাকলে সেই কোয়েরিগুলো আমরা নেব আর চেষ্টা করব সেই কোয়েরিগুলোকে আনসার করার। থ্যাংক ইউ সো মাচ।